সকাল হতে না হতেই রঞ্জনা সমস্ত বাসনপত্র, গ্যাস ওভেন ইত্যাদি নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। আর এমন সময় তার শাশুড়ি মা তাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই টুম্পা দেবী ও বৌমার পিছনে পিছনে ছাদে উঠতে শুরু করে। বাহ, কি সুন্দর রোদ উঠেছে। শীতের দিনে এরকম রোদে বসে রান্না করার মজাই আলাদা। আজকে আমি ছাদে বসে বসে সবার জন্য ডাল, মাছের ঝোল, পাঁঠার মাংস কষা রান্না করব। এই বলে রঞ্জনা রান্নাঘর গোছাতে শুরু করে। আর যা দেখে তার শাশুড়ি মা বুঝতে পারে যে তার বৌমা এখন থেকে ছাদে রান্না করার পরিকল্পনা করছে। তাই সে ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ টুম্পা দেবীর বিষয়টা মোটেই পছন্দ নয়। আর কিছুদিন আগেই টুম্পা দেবীর ছেলে ছাদে সুন্দর করে টাইলস বসিয়েছে, কিন্তু সেই ছাদ এখন তার বৌমার রান্নাঘরে পরিণত হবে, এটা টুম্পা দেবী কিছুতেই মেনে নিতে পারে না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ছাদে গ্যাস ওভেন, বাসনপত্র, রান্না করার জিনিসপত্র নিয়ে এসে কি করছো? আমাদের অত বড় রান্নাঘর থাকতে তুমি শেষ পর্যন্ত ছাদে এসে রান্না করবে? এটা কখনো হতে পারে না। মা, আমাদের রান্নাঘরের একবার দুর্দশাটা দেখেছেন? চারিদিকে জানালা বন্ধ থাকে, আর জানালা খুললে পাশের বাড়ির ঝগড়া শুনতে হয়। আবার শীতের দিনে একটু রোদ পর্যন্ত ঢোকে না, তাই রান্নাঘরটা একদম ড্যাম্প হয়ে গেছে। তাই আমি ওরকম রান্নাঘরে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না। সে আবার কেমন কথা? আমি সারা জীবন ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে কাটিয়ে দিলাম, আর তুমি নাটক করে বলছো ওই রান্নাঘরে রান্না করবে না? তুমি যদি রান্নাঘরে রান্না করতে না পারো, তাহলে তুমি কিন্তু ছাদেও রান্না করতে পারবে না। আমি ছাদেই রান্না করব। দেখুন কি সুন্দর লাগছে। ওদিকে গ্যাস ওভেন আর তার পাশে রান্না করার জিনিসপত্র, এসব নিয়ে আমি পিড়িতে বসে বসে রোদ পোহাবো আর রান্না করব। রঞ্জন এরকম ছাদে রান্না করার জেদ করলে তার শাশুড়ি মা কিছুই করতে পারে না। তাই সে রাগে গজগজ করতে করতে নিচে নেমে যায়। এমন সময় রঞ্জনা ছাদে বসে আরাম করে মাছের ঝোল ভাত, পাঁঠার মাংস রান্না করে। এ বাবা, আমি তো নিচের ফ্রিজ থেকে মাংসটা নিয়ে আসতেই ভুলে গেছি। এবার কি হবে? দূর, আর ভালো লাগে না। এখন আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। পায়ে ব্যথা হয়ে যাবে বারবার ওঠানামা করলে। এই বলে রঞ্জনা জোরে জোরে তার স্বামীকে ডাকতে শুরু করে। আর সেই সময় অরিজিৎ তার অফিসের একটা মিটিং এ ব্যস্ত। কিন্তু অরিজিৎকে তার বউ বারে বারে ডাকলে সে ভয় পেয়ে যায়, কারণ রঞ্জনা এমন ভাবে ছাদ থেকে ডাকাডাকি করছে যেন তার কোনো বড়সড় বিপদ হয়েছে। সেই জন্য অরিজিৎ অফিসের মিটিং ফেলে রেখে ছাদে দৌড়ায়। আর সেখানে গিয়ে অরিজিৎ দেখে ছাদে বসে তার বউ রান্না করছে। কি ব্যাপার, এরকম ভাবে ডাকছিলে কেন আমাকে? আর আমি মায়ের কাছে শুনেছি তুমি নাকি ছাদে বসে রান্না করা শুরু করেছো। এসব কিন্তু করো না। এই চুপ করো তো, মা ভক্ত হনুমান কোথাকার। আমার শ্বশুর বাড়ির ছাদ, তাই আমি যেখানে পারবো সেখানে রান্না করব। আর শোনো, আমি নিচে ফ্রিজ থেকে মাংস আনতে ভুলে গেছি। যাও, পাঁঠার মাংসের প্যাকেটটা তুমি নিয়ে এসে দাও। তুমি এই জন্য আমাকে ডাকছিলে? আমি আমার অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, ছাদে দৌড়ে এলাম, আর তুমি বলছো পাঁঠার মাংসের প্যাকেট নিয়ে এসে দিতে? আমি ওসব কিছু করতে পারবো না। হ্যাঁ, তা পারবে কেন? শুধু নিজের মা আর বোনের সঙ্গে পিএনপিসি করতে পারবে, আর আমার নামে নিন্দা করতে পারবে তুমি। তুমি যদি এখন আমাকে মাংসের প্যাকেট না নিয়ে এসে দাও, তাহলে কিন্তু আমি রান্না করব না। দুপুরে না খেয়ে থাকতে হবে বলে দিলাম। রঞ্জনের কথা শুনে অরিজিতের আর কিছু করার থাকে না, তাই সে আবার নিচে নেমে আসে আর ফ্রিজ থেকে পাঁঠার মাংসের প্যাকেট নিয়ে রঞ্জনাকে দিয়ে আসে। তাই রঞ্জনা আবার মনের শোকে রান্না করতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে রঞ্জনার রান্না বান্না হয়ে গেলে সে সমস্ত খাবার ওভেন থেকে নামিয়ে ছাদের একটা ধারে রেখে দেয়। আর ঠিক এমন সময় তাদের প্রতিবেশী শিল্পী বাড়িতে এসে রঞ্জনাকে ডাক দিতে শুরু করে। এই রঞ্জনা, কই গেলি? আরে তাড়াতাড়ি আয়, এই দেখ আমার বর আমাকে একটা কত সুন্দর শাড়ি কিনে দিয়েছে। এই শাড়িটা পরে আমি আজকে সন্ধ্যাবেলা ঘুরতে যাব। কি রে, কতবার ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? ওই দেখো, আমি ছাদে আছি আর ও নিচে ডাকাডাকি করছে। আরে দাঁড়া, আমি আছি। যাই একবার গিয়ে দেখে আসি শিল্পী কি শাড়ি কিনেছে, তাহলে আমিও ওর মতো শাড়ি কিনতে পারবো। এই বলে রঞ্জনা ছাদ থেকে নেমে আসে। আর সেই সময় সে খাবারগুলো ঢাকা দিতে ভুলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জনা যখন নিচে নেমে এসে শিল্পীর শাড়ি দেখতে শুরু করে, তখনই ছাদে রাখা খাবারে কাক ভরে ভরে পটি করে। আর ছাদে যেহেতু খাবারগুলো খোলা অবস্থায় পড়ে থাকে, তাই কাকেরও খাবারের উপর পটি করতে সুবিধা হয়। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জনা যখন শিল্পীর শাড়ি দেখা হয়ে যায়, তখন সে বলে,
সত্যি শিল্পী, তোর শাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। আর বলিস না, সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। আমি আর শাড়ি কিনবো কি করে বলতো? এই দেখ, সকালবেলা অরিজিৎ বাজার থেকে মাছ মাংস সবকিছু কিনে নিয়ে এসেছে। এখন তো তাই আমাকে রান্না বান্না করতে হচ্ছে। রান্নাঘরে রান্না করি না, চল আমার সাথে চল, আমার রান্নাঘর দেখবি। আর এখন আমাদের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে, তুই আমাদের সাথে খেয়ে তারপর কিন্তু বাড়ি যাবি। এই বলে রঞ্জনা শিল্পীকে নিয়ে ছাদে যায়। আর শিল্পী দেখে যে রঞ্জনা তার রান্নাঘর একেবারে বিছিয়ে বসেছে, আর ছাদের চারিদিকে বাসন ঘটি বাটি গ্যাস ওভেন ইত্যাদি ছড়িয়ে পড়ে আছে। মশলাপাতি থেকে শুরু করে খাবার দাবার কোনো কিছুই বাকি নেই, সবকিছুই ছাদে আছে। যা দেখে শিল্পী বলে, এ কি রঞ্জনা, তুই কি করেছিস? ইস, ছাদের কি অবস্থা! এরকম ভাবে কেউ রান্না করে? আমি জানি শীতকালে খেয়ে দিয়ে মানুষ ছাদে উঠে রোদ পোহায়, কিন্তু তুই তো শীতের ভয়ে ছাদেই রান্না বান্না করা শুরু করে দিয়েছিস। হ্যাঁ রে, তাই করেছি, কারণ ছাদের থেকে ভালো রান্না করার কিছু হতেই পারে না। এমন সময় রঞ্জনার শাশুড়ি মা দুপুরবেলার খাবার খাওয়ার জন্য রঞ্জনাকে ডাকতে শুরু করে, কিন্তু রঞ্জনা নিচে গিয়ে কিছুতেই কাউকে খাবার পরিবেশন করতে চায় না, কারণ তার ইচ্ছা সবাই ছাদে এসে একসঙ্গে বসে পিকনিকের মতো খাবার খাবে। কিন্তু এরকম খোলা ছাদে বসে খাবার খাওয়া ঠিক নয়। মা, আপনি আপনার মেয়ে আর ছেলেকে নিয়ে ছাদে চলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাবো, কারণ আমি এত খাবার বয়ে বয়ে নিচে নিয়ে যেতে পারবো না। আপনারা ছাদে বসে খাবার খাবেন, আর আমি ছাদে বসে বাসন মেজে শুকাতে দিয়ে দেবো। রঞ্জনার কথা শুনি টুম্পা দেবী এবং তার ছেলে মেয়ে ছাদে উঠে আসে, কিন্তু তারা কিছুতেই ছাদে বসে খাবার খেতে রাজি হয় না। আর রঞ্জনাও সমস্ত খাবার নিচে নিয়ে যাবে না বলে জানিয়ে দেয়। তাই সবাই বাধ্য হয়ে ছাদে 17 ইঞ্চি পেতে খাবার খেতে বসে। তবে এখনো পর্যন্ত খাবারে কাকের পটির ব্যাপারে কেউ অবগত নয়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই পাঁঠার মাংস, মাছের ঝোল এবং ভাত খেতে শুরু করে। যা দেখে রঞ্জনা বলে, আমার রান্না করা খাবারগুলো কেমন হয়েছে বলুন? এই ছাদের খোলা বাতাসে কি সুন্দর করে রান্না করেছি, রান্নার স্বাদ যেন আরো দ্বিগুণ হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে, খাবারটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছে, আর বিশেষ করে এই মাংসটা খুব টেস্টি হয়েছে। সত্যি, রান্নাঘরে রান্না করলে এরকম সুস্বাদু রান্না কেন হয় না কি জানি। তোর ছাদে রান্না করা রান্নার টেস্টটাই কিন্তু পুরো একেবারে আলাদা। এই বলে তারা সবাই মিলে বেশি বেশি করে পাঁঠার মাংস এবং মাছের ঝোল খেতে শুরু করে। কিন্তু এমন সময় শিল্পীর শাশুড়ি মা তনয়া দেবী রঞ্জনার ছাদে দৌড়ে আসে। বৌমা, ছি 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 ছি, তুমি এই নোংরা মাংস আর মাছের ঝোল খাচ্ছ, আবার এই খাবারগুলোকে ভালো বলছো? তুমি জানো এই খাবারে কি আছে? কাকের পটি। ফেলে দাও এই খাবারগুলো, একদম খেও না, শরীর খারাপ করবে কিন্তু। তনয়া দেবীর কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে ঘৃণা পেয়ে যায়, আর তারা কেউ একটুও খাবার মুখে দিতে চায় না। এমনকি শিল্পীও বমি করতে শুরু করে। আসলে রঞ্জনা যখন খাবার খোলা অবস্থায় ছাদে রেখে চলে যায়, সেই সময় শিল্পীর শাশুড়ি মা তাদের ছাদে জামা কাপড় মেলতে ওঠে। আর সে দেখে যে রঞ্জনার রান্না করা খাবারে কাক পটি করছে। এ বাবা, টুম্পার বৌমা সব খাবার ছাদে খোলা অবস্থায় রেখে চলে গেছে, আর এই খাবারগুলো এখন ওরা খাবে না? না, এখনই গিয়ে ওদেরকে বারণ করতে হবে, না হলে ওরা নোংরা খাবার খেয়ে ফেলবে। কিন্তু তনয়া দেবী ছাদে আসতে আসতেই রঞ্জনার পরিবার এবং শিল্পী ইতিমধ্যেই সেই খাবার খেয়ে ফেলে। ফলে তাদের সবারই শরীর খারাপ লাগে, যার ফলে টুম্পা দেবী রঞ্জনাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে দেয়। বৌমা, আমি তোমাকে কতবার করে বারণ করেছিলাম ছাদে রান্না বান্না করতে হবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আর তার উপর তুমি সব খাবার আলগা অবস্থায় ছাদে রেখে চলে গেছো। এই নোংরা খাবার এখন তুমি আমাদেরকে খাওয়ালে। ছি 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 ছি, আমার ভীষণ গা গোলাচ্ছে। আরে, আমি তো খাবার ঢাকা দিচ্ছিলাম, কিন্তু এমন সময় শিল্পী আমাকে নিচে ডাকলো, আমি তাড়াহুড়ো করে চলে গেলাম, আর খাবার ঢাকা দিতে আমি একদমই ভুলে গেছি। আপনি চিন্তা করবেন না, কাকের পটি খেলে কিছুই হবে না, কারণ রাস্তার উপর সবসময় খোলা অবস্থায় পাপড়ি চাট বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, আরো কত খাবার বিক্রি হচ্ছে। ওই খাবারগুলোতে কোথায় কি মিশে আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই খাবারগুলো যখন খেতে পারছেন, তাহলে এটাও খেতে পারবেন। রঞ্জনার কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। আর অন্যদিকে শিল্পী বমি করতে করতে বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রঞ্জনা ছাদে রান্না করার অভ্যাস কিছুতেই ত্যাগ করতে চায় না। এভাবেই দেখতে দেখতে রঞ্জনার জন্মদিন চলে আসে। আর সেই দিন রঞ্জনার শাশুড়ি মা বলে, বৌমা, আজকে তোমার জন্মদিন, আজকে অন্তত নিচে গিয়ে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করো, কারণ আজকে আমার ছেলে বাজার থেকে বেশ বড় কই মাছ, ভেটকি মাছ নিয়ে এসেছে। আজকে তোমাকে আর ছাদে রান্না করতে হবে না, আমি বরঞ্চ তোমার জন্য রান্না করছি।
না না মা, এই বুড়ো বয়সে আপনি রান্না করতে যাবেন কেন? আমি আপনাকে রান্না করে খাওয়াবো। আর আজকে যেহেতু আমার জন্মদিন, তাই আমি আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো। এমন সময় রঞ্জনা ঠিক করে সে তাদের পাড়া প্রতিবেশীকে তার জন্মদিন উপলক্ষে রান্নাবান্না করে খাওয়াবে। তাই কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার রান্নাবান্না হয়ে গেলে সে ছাদে গোল গোল ছাতা এবং চেয়ার টেবিল বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার পাড়া প্রতিবেশী সবাই খাবার খেতে চলে আসে। আর রঞ্জনা সবাইকে ছাদে বসিয়ে ভুরিভোজ খাওয়াতে শুরু করে। কিন্তু সেদিন শিল্পী এবং তার শাশুড়ি মা কিছুতেই রঞ্জনাদের বাড়িতে আসতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। আর সবাই মিলে যখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, এমন সময় হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি নেমে আসে। ইস বাবারি বাবা, আমার রান্না করা সব খাবার তো ভিজে গেল। এবার কি হবে? আমি ছাদটা এত সুন্দর করে সাজিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেল। আজকে বৃষ্টি হতে হলো, এক্ষুনি সবকিছু নিচে নিয়ে যেতে হবে, তা না হলে আমার সব মশলাপাতি বাসনপত্র সব নষ্ট হয়ে যাবে। এরকম বৃষ্টির মধ্যে কোনো আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিছুতেই ছাদে বসে খাবার খেতে চায় না। তাই সবাই দৌড়াদৌড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আর তারা যেহেতু ভেজা পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে, তাই সিঁড়ি একেবারে জলে ভর্তি হয়ে যায়। আর এমন সময় রঞ্জনা যখন খাবার দাবার বাসনপত্র নিয়ে নিচে নামতে শুরু করবে, তখনই হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায়। আর তার পায়ে প্রচন্ড পরিমাণে চোট লাগে। তাই রঞ্জনা চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় তাড়াতাড়ি করে সবাই রঞ্জনার কাছে এসে দেখে সে একেবারে উল্টে পাল্টে পড়ে আছে। আর চারিদিকে মশলাপাতি বাসনপত্র ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন অবস্থায় সবাই তাড়াতাড়ি করে রচনাকে পার্শ্ববর্তী নার্সিং হোমে নিয়ে যায়। আর ডাক্তারবাবু ভালো মতো রচনার পায়ে ব্যান্ডেজ করে দেয়। বৌমা, এবার তোমার শান্তি হয়েছে তো? এখন পা ভেঙে তুমি 2 মাস বাড়িতে বসে থাকো, কারণ ডাক্তারবাবু বলেছে তোমাকে এখন বেড রেস্টে থাকতে হবে। আর তুমি একদম ছাদে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে না। আমার পায়ে ভীষণ ব্যথা লেগেছে, আমার আর ওঠানামা করার ক্ষমতা নেই। তাই আমি আর ছাদে গিয়ে রান্না বান্নাও করবো না। আমারই ভুল হয়েছে, ছাদে রান্না বান্না করা আমার উচিত হয়নি। বৌমার কথা শুনে টুম্পা দেবী নিঃশ্বাস নিয়ে বাঁচে। কয়েকদিনের মধ্যেই রঞ্জনা বাড়িতে ফিরে আসে, কিন্তু রঞ্জনা এখন সারাদিন বিছানার উপর শুয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে 2 মাসের মধ্যে রঞ্জনা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সে আর কোনোদিনও ছাদে গিয়ে রান্নাবান্না করার কথা চিন্তাও করতে পারে না। তিতাস এবং তিস্তার বাড়িতে আজকে অনেকজন লোকজন এসেছে তাদের অভিনন্দন জানাতে। আজকে তাদের অনেক খুশির দিন ছিল। একের পর এক পাড়া প্রতিবেশী এসেই যাচ্ছে। তারা ধন্যবাদ জানিয়ে জানিয়ে হাঁপিয়ে গেলেও লোকজনের অভিনন্দন দেওয়া থামছে না। আজকে তাদের মা বিপাশা দেবীর বড়ই আনন্দের দিন ছিল। তার এত কষ্ট করে 2 মেয়েকে মানুষ করা সার্থক হয়েছে। তারা দুজনেই আজকে অত্যন্ত প্রতিষ্ঠিত। তাদের জন্য আজকে এই প্রত্যন্ত গ্রামে অত বড় একটা হসপিটাল খুলতে চলেছে। এই, তোমরা আমার মেয়েগুলোকে এবার একটু বিশ্রাম করতে দাও। সকাল থেকে কখনো এ আসে তো কখনো ও আসে, একটু খেতে পর্যন্ত পারেনি মেয়ে দুটো। একটু বিশ্রাম করতে দাও এবার। এসো তোমরা সবাই, ওরা একটু খেয়ে দিয়ে নিক, তারপর আবার সবাই এসে কথা বলো, কেমন? তোমার মেয়েগুলো একেবারে হীরের টুকরো বিপাশা দিদি। এরকম মেয়ে প্রত্যেক গ্রামে গ্রামে থাকলে আর কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে হবে না, আর সবাই উচ্চমানের চিকিৎসা পাবে। ওদের জন্য যে আমার কি গর্ব হচ্ছে তা কি বলবো। ঠিক আছে রে, আমরা এখন সবাই যাই, আবার পরে আসবো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। বিপাশা দেবী বিছানার এক কোণায় বসে কাঁদতে থাকে। তাকে দেখে তিতাস জিজ্ঞাসা করে, মা, আজকে এত খুশির দিনেও তুমি কাঁদছো কেন? তুমি খুশি হওনি আমাদের কাজে, নাকি আমরা কিছু ভুল করেছি? বলো না মা, কি হয়েছে তোমার? যারা এসেছিল তারা আবার কেউ কিছু বলেনি তো তোমাকে? সত্যি করে বলো, তুমি কাঁদছো কেন? এত খুশির দিনে আমাদের সবচেয়ে কাছের মানুষের চোখে জল ভালো লাগে বলো তো? কি করব বল মা, আজকে তোরা এত বড় ডাক্তার হয়েছিস, তাই এইভাবে সবাই ছুটে ছুটে এসে তোদেরকে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন তোদের জন্মের পরে আমি ঘর ছাড়া হয়েছিলাম, তখন কেউ আশ্রয়ের হাত বাড়িয়ে দেয়নি রে মা। সেসব দিন মনে পড়েই চোখে জল চলে আসে। তোরা আরো বড় হ, আরো উন্নতি কর, কিন্তু তোদের মায়ের অবদান কখনো ভুলে যাস না। কি হয়েছে মা? আমাদের তো এসব কথা তুমি আগে কখনো বলনি। হ্যাঁ, আমার মনে আছে যে আমরা ছোটবেলায় অনেক কষ্ট করেছি, কিন্তু তুমি ঘর ছাড়া হয়েছো সে কথা তো আমাদের কখনো বলনি।
বিপাশা দেবী কাঁদতে কাঁদতে তার পুরানো স্মৃতিগুলি মনে করতে থাকে। আজ থেকে 20 বছর আগে বিপাশা তার স্বামী স্বপন এবং শাশুড়ি মা মীরা দেবীর সঙ্গে কুসুমপুর নামক একটি গ্রামে থাকত। বিপাশার বাবা খুবই গরিব একজন কৃষক ছিল, তাই সে তার মেয়ের বিয়েতে বেশি যৌতুক দিতে পারেনি। আর সেই কারণেই বিপাশাকে তার শাশুড়ি মা উঠতে বসতে কথা শোনাতো, অপমান করত। এমনই একদিন, বৌমা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি তো জানোই স্বপন নতুন ব্যবসা শুরু করবে বলছে, আর তার জন্য বেশ কিছু টাকার দরকার। কিন্তু সংসার খরচ সামলে আমার ছেলে সেই টাকা জোগাড় করতে পারছে না। হ্যাঁ মা, আমি সবই জানি। ওর খুব ইচ্ছা এই নতুন ব্যবসাটা শুরু করার, কিন্তু এখন যা অবস্থা তাতে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করা যাবে না। আর তার উপরে আমি অন্তঃসত্ত্বা, কয়েকদিন পরে সংসারে আরো একজন সদস্য বাড়বে, তার খরচের কথাও তো ভাবতে হবে। হ্যাঁ, সবই জানি, আর সেই জন্যই তো তোমাকে বলা তুমি তোমার বাবার থেকে 5 লক্ষ টাকা নিয়ে এসো। এমনিও তো তোমার বাবা ওরকম সাদামাটা করে মেয়ের বিয়ে দিয়েছে। মেয়েকে না দিয়েছে গহনা, আর না দিয়েছে ঘর সাজানোর জিনিস। একটু যৌতুক চেয়েছিলাম, তাও তো উনি পারেননি। এখন ওনাকে বলো জামাইয়ের ব্যবসা শুরু করতে টাকা চাই। কিন্তু মা, আপনি তো আমার বাবার অবস্থা জানেন। বাবা কোনো মতে 1 লক্ষ টাকাও দিতে পারবে না, আর সেখানে 5 লক্ষ টাকা চাওয়া মানে তাকে অপমান করা আর অযথা চিন্তায় ফেলে দেওয়া। আমি এটা কিছুতেই করতে পারবো না মা, আমাকে ক্ষমা করবেন। সেই তো, তা কি করে পারবে? যৌতুক দিতে পারবে না, স্বামীর দরকারে টাকা আনতে পারবে না, পারবেটা কি তুমি? কোন কুক্ষণে যে এমন ভিখারি ঘরের মেয়েকে নিয়ে এসেছি। এবার যদি আমাকে একটা বংশের প্রদীপ দিতে না পেরেছো, তাহলে এই বাড়িতে তোমার ঠাঁই হবে না। হ্যাঁ, এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তার বাচ্চা হওয়ার দিন এগিয়ে আসে এবং সেই সঙ্গে তার শাশুড়ি মায়ের অত্যাচারও বাড়তে থাকে। বিপাশাকে মীরা দেবী এমন ভাবে অপমান করতে থাকে যেন ছেলে না হলে বিপাশাকে সে মেরেই ফেলবে। বিপাশা ভয়ে ভয়ে মানসিকভাবে অসুস্থ হতে থাকে। কয়েকদিন পরে বিপাশা 2 যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। তার শরীরের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও মীরা দেবী তার গায়ে হাত তোলে। স্বপনও চুপচাপ দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। একই ব্যবসা শুরু করার জন্য টাকা জমাতে পারছি না, তার উপর মহারানী আবার একজন নয় 2জন মেয়ের জন্ম দিয়েছেন। আমার কপালটাই খারাপ। এখন আমি এত খরচ কিভাবে চালাবো? আমি এইসব কারণেই কখনো বিয়ে করতে চাইনি। বাবাটাই তো এই অপয়া মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিল। দেখো বিপাশা, আমি আগেই বলে দিচ্ছি, এদের আমি পড়াশোনা করাতে পারবো না। প্রথমে পড়াশোনা করাবো, তারপরে বিয়েতে এত এত টাকা খরচ করাবো, তার উপর বড়পক্ষে যৌতুকের দাবি থাকলে তো হয়েই গেল। আমি নিজেই মেয়েদের জন্য পথে বসতে পারবো না, বুঝেছো? এসব তুমি কি বলছো স্বপন? আমি একা কি ওদের পৃথিবীতে এনেছি? আর ওরা নিজেরাও নিজেদের ইচ্ছায় আসেনি। আমরা দুজনে যখন দায়িত্ব নিয়ে এনেছি, তাহলে ওদের সমস্ত দায়িত্ব আমাদের নিতে হবে, তাই না? এই মেয়ে শোনো, একদম বেশি কথা বলবে না। একটা বংশের প্রদীপ দেওয়ার মুরদ নেই, আবার জ্ঞান দিচ্ছে। ঢং দেখি আর বাঁচি না বাবা। কেন মা, মেয়েরা কোন অংশে কম আপনিই বলুন? ওরা কিসে পিছিয়ে? ঠিকভাবে মানুষ করতে পারলে একটা ছেলে যা যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। বিপাশার কথার কোনো রকম উত্তর না দিয়ে তারা সেখান থেকে চলে যায়। বিপাশা তার 2 সদ্যজাত কন্যাকে বুকে জড়িয়ে হাওমাও করে কাঁদতে থাকে। তার মেয়েদের সুন্দর নিষ্পাপ মুখগুলো দেখে বিপাশা মনে জোর পায়। তোরা অনেক বড় হবি রে মা, আমি তোদের আশীর্বাদ করছি। যেমন ভাবে একটা নদী কোনো বাধা না মেনে সশব্দে নিজের বেগে নিজের লক্ষ্যে এগিয়ে যায়, তোরাও তাই যাবি। তোদের নাম আজ থেকে তিতাস আর তিস্তা। এভাবে আরো কিছুদিন কাটে। বিপাশা তার মেয়েদেরকে নিয়ে খুবই আতঙ্কে থাকত। তাদেরকে একটু চোখের সামনে থেকে দূরে যেতে দিত না। একদিন বিপাশা তার বাচ্চা দুটোকে ঘরে রেখে স্নানের জন্য যায়, আর সেই সময় তার শাশুড়ি মা মীরা দেবী এসে বাচ্চা দুটির মুখের ওপর একটি বড় বালিশ রেখে চলে যায়। কয়েক মাসে শিশু দুটো নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। তখনই বিপাশা তোয়ালে নিতে ভুলে যাওয়ায় বাথরুম থেকে বাইরে বেরোয়। বাইরে এসে এমন দৃশ্য দেখে সে তাড়াতাড়ি বাচ্চাদের মুখের ওপর থেকে বালিশটি সরিয়ে দেয়। এই ঘটনার পর বিপাশা এতই ভয় পেয়ে যায় যে সেদিন রাতেই সবার চোখের আড়ালে সে তার মেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেখান থেকে সে অনেক আত্মীয়র বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে আশ্রয় দেয় না। এমনই একজন আত্মীয়র বাড়িতে, কাকাবাবু, আজকের রাতটা আপনাদের বাড়িতে থাকতে দেবেন?
এই দুটো বাচ্চাকে নিয়ে এত রাতে বাইরে বেরিয়ে ঘোরাটা খুবই বিপজ্জনক। তার উপর আমি একটা মেয়ে, আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। এই যাও তো এখান থেকে। এই রাত দুপুরে আমাকেই পেলে নাকি বিরক্ত করার জন্য? তোমার মতো মেয়েদের আমি চিনি, একদিন থাকতে দিলে তুমি আর সহজে বেরোবে না। আর আমার দাদার বাড়ি ছেড়ে তুমি আমার বাড়িতে এসেছো কেন? তোমার সাহস তো কম না? যাও এখান থেকে। রমেন বাবু বিপাশাকে ধাক্কা মেরে বাইরে বের করে দরজা বন্ধ করে দেয়। সেখান থেকে কাঁদতে কাঁদতে দুই মেয়েকে নিয়ে বিপাশা হাঁটতে থাকে। রাতের অন্ধকারে কিছু মাতাল তার পিছু নেয়। বিপাশা জোরে জোরে হাঁটতে থাকে। তারা আরো জোরে বিপাশাকে তাড়া করে। কিছুটা দূরে যেতে তারা বিপাশাকে ধরে ফেলে। কি গো সুন্দরী, এত রাতে একা একা কোথায় যাচ্ছ? কোথাও থাকার জায়গা পাওনি বুঝি? আমার বাড়িতে চলো, আমি খুব ভালো, আমি তোমাকে খুব ভালো রাখবো, কোনো চিন্তা করো না। চলো আমার সাথে চলো। এই কি করছো তোমরা? ছাড়ো বলছি, ছাড়ো এখনই, আমি কিন্তু চিৎকার করব বলে দিচ্ছি। বিপাশা তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দুই মেয়েকে নিয়ে প্রাণপণে ছুটতে থাকে। কিছুটা দূরেই একটি পুলিশ স্টেশন ছিল। বিপাশা সেখানে গিয়ে তার সমস্যার কথা বলে এবং সেই রাতটা সে তার মেয়েদেরকে নিয়ে পুলিশ স্টেশনেই কাটায়। পরের দিন সকালবেলা বিপাশা তার কানের, গলার, হাতের সমস্ত গহনা বিক্রি করে কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে একটি ঘর ভাড়া নেয়। সে কিছু দরকারি জিনিস এবং একটি সেলাই মেশিন কেনে। তারপর থেকে সে একা হাতে সেলাই করে নিজের সংসার নিজে চালায় আর নিজের মেয়েদেরকে মানুষ করতে থাকে। অনেক অভাব অনটনের মধ্যেও বিপাশা তার মেয়েদেরকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করেছে। তিতাস আর তিস্তা এখন অনেক বড় হয়েছে। তারা সবেমাত্র ডাক্তারি পরীক্ষা দিয়েছে। মা, আজকে আমাদের মেডিকেল এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বেরোবে। আমরা যদি ভালো নম্বর পেয়ে পাশ করি তাহলে আমাদের ডাক্তার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আমরা ডাক্তার হয়ে সবার আগে গ্রামে একটা নতুন হাসপাতাল খুলবো। সেই ছোট থেকেই দেখে এসেছি, অসুস্থ মানুষদের গ্রাম থেকে শহরে নিয়ে যেতে যেতেই তারা মারা যায়। আমাদের গ্রামে একটা হাসপাতাল থাকলে কারো চিকিৎসাতে দেরিও হবে না, আর কেউ বিনা চিকিৎসায় মারাও যাবে না। হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে, আমারও এটাই ইচ্ছা। আর একটা ইচ্ছা হলো তোমাকে একটা নতুন বাড়ি কিনে দেওয়া আর তোমাকে অনেক গহনা কিনে দেওয়া। আজ অব্দি তোমাকে একটা গহনাও পরতে দেখিনি আমরা। নে নে, অনেক হয়েছে মায়ের সাথে সোহাগ করা। এবার খেয়ে দিয়ে তৈরি হয়ে নে, না হলে কলেজে যেতে দেরি হয়ে যাবে। কলেজে গিয়ে তারা জানতে পারে তাদের রেজাল্ট বেরিয়েছে। তারা দুই বোন অত্যন্ত ভালো নম্বর পেয়ে পাশ করে। সেখান থেকে তারা তাদের মাকে ফোন করে খুশির খবরটা জানায়। বিপাশা দেবীর খুশিতে বুক ফুলে ওঠে। সে খুশিতে কাঁদতে থাকে। তোরা পেরেছিস রে মা, তোরা পেরেছিস। তোরা আমার স্বপ্ন সত্যি করতে পেরেছিস। আমি খুব গর্বিত বোধ করছি। আমার এত কষ্ট, এত পরিশ্রম কিছুই বৃথা হতে দিসনি তোরা। কিছুদিনের মধ্যে তাদের হাসপাতাল বানানোর কাজও শুরু হয়ে যায়। অন্যদিকে বিপাশা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর স্বপন অনেক টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিল এবং তার একটি ছেলে হয়েছিল। কিন্তু সেই ছেলে অত্যন্ত অসভ্য এবং অভদ্র ছিল। বড়দের সম্মান করতে জানতো না এবং পড়াশোনাতেও খুবই খারাপ ছিল। দাদু ভাই, একটু ওষুধ এনে দিবি? পায়ের ব্যথাটা খুব বেড়েছে, একটুও উঠে দাঁড়াতে পারছি না আমি। তোর বাবাও তো ফেরেনি এখনো। যা না, একটু নিয়ে আয় না বাবা। এই যাও তো এখান থেকে। যাচ্ছে তাই মহিলা একটা, ওনার খালি এই চাই ওই চাই, কিছুতেই মন ভরে না। নিজের ছেলেকে গিয়ে জ্বালাও। যাও, আমার এখন বন্ধুদের সাথে অনলাইন ম্যাচ আছে, আমি কোথাও যেতে পারবো না। মীরা দেবী এগিয়ে এসে তার মাথায় হাত বোলাতে গেলে অয়ন ধাক্কা মেরে তাকে সরিয়ে দেয়। মীরা দেবী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং একা একাই ব্যথা পা নিয়ে ওষুধ আনতে যায়। রাস্তায় পায়ে খুব ব্যথা হওয়ায় সে হাঁটতে না পেরে মাটিতে পড়ে যায় এবং তার মাথায় অনেক চোট লাগে। সেই সময় তিতাস এবং তিস্তা সেখান দিয়ে যাচ্ছিল। তারা অসুস্থ বয়স্ক মহিলাটিকে দেখতে পেয়ে তাদের নিজেদের হাসপাতালে নিয়ে যায়। তারা বয়স্ক মহিলার বাড়িতে খবর দেয়। তখন তাদের মা বিপাশা দেবী হাসপাতালেই ছিল। কিছুক্ষণ পর স্বপনবাবু সেখানে এলে বিপাশা দেবী ও স্বপনবাবু একে অপরকে দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর তিতাস এবং তিস্তার চিকিৎসায় মীরা দেবীর জ্ঞান ফিরে আসে। এ কি বৌমা, তুমি এখানে? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? আমার চিকিৎসা কে করেছে? আর এই হাসপাতাল তো এখানে ছিল না। আমি আপনাকে এখানে আনিনি, এনেছে আপনার নাতনিরা, আর ওরাই আপনার চিকিৎসা করে আপনাকে সুস্থ করেছে। আজকে সেই নাতনিরাই আপনার প্রাণ ফিরিয়ে দিল, যাদেরকে আপনি দম বন্ধ করে মারতে চেয়েছিলেন। আপনারা বলেছিলেন না আমার মেয়েরা কিছু করতে পারবে না? দেখুন,
আজকে ওরা দুজনেই সফল ডাক্তার, আর এই হাসপাতালটা ওরাই বানিয়েছে। ওদের সামনে নিজেদের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই না ওরা জানুক এমন নিষ্ঠুর মানুষদের সঙ্গে ওদের রক্তের সম্পর্ক আছে। স্বপন বাবু এবং তার মা কিছু বলতে পারে না, তারা চুপ করে সব শুনতে থাকে। শেষ পর্যন্ত তারা বিপাশা দেবীর কাছে ক্ষমা চেয়ে তিতাস এবং তিস্তাকে নিজেদের পরিচয় না দিয়েই আশীর্বাদ করে। উপরওয়ালা তোদের অনেক ভালো রাখুক, তোরা আরো অনেক বড় হ। তোদের মায়ের মতো তোরাও নিজের বেগে নিজের মতো করে এগোতে থাক, যেন কোনো বাধাও তোদের ছুতে না পারে। এই বলে তারা সেখান থেকে চলে গেলে তিতাস এবং তিস্তার মনে প্রশ্ন জাগে, ওরা কারা ছিল মা? আমাদেরকে এভাবে আশীর্বাদ করলো কেন? আর ওরা কান্নাকাটি করছিল কেন? তুমি কি ওদের চেনো? আমি ওদের কিভাবে চিনবো? ওরা তোদের চিকিৎসায় খুশি হয়ে তোদেরকে আশীর্বাদ করে গেছে। তোদের মতো এত ভালো মেয়েদের দেখে ওদের চোখে হয়তো জল চলে এসেছে। সেটাই কি স্বাভাবিক নয়? আমার দুই মেয়ে তো দুটো অমূল্য হীরের টুকরো। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। ধীরে ধীরে তাদের হাসপাতালটা আরো বড় হাসপাতালে পরিণত হয়। সেই দিনে বিপাশা দেবীর কাছে সব কথা শুনে তারা জানতে পারে যে তাদের হাসপাতালের প্রথম রোগী তাদের নিজেদের ঠাকুমাই ছিল। কিন্তু এই কথাতে তারা দুর্বল হয়ে যায়নি, তারা বুকে আরো বল পায়। এভাবে মায়ের আশীর্বাদে আর সকলের সেবা করতে করতে গরিবের ঘরে দুই যমজ মেয়ে শহরের সবচেয়ে বড় ডাক্তার হয়ে ওঠে।